আবারও বলছি, নিউট্রন যখন প্রোটনে পরিণত হয় তখন বিটা রশ্মি নির্গত হয়। একটা বিক্রিয়া আছে, নিউট্রন প্রোটন প্লাস ইলেকট্রন, আর ইলেকট্রনের সাথে একটা চার্জহীন ভর খুবই কম এরকম একটা এন্টি নিউট্রনও বের হবে। এটার নাম হলো এন্টি নিউট্রন। এন্টি নিউট্রন হলো নিউটনের বিপরীত যে কণাটা সেটা। তার মানে এই বিটা থেকে আমরা পেলাম বিটা সমান হলো ইলেকট্রন। ইলেকট্রনে তার প্রোটন থাকে না, এই জন্য -1। তাহলে বিটা সমান ইলেকট্রন, ইলেকট্রনের পারমাণবিক, ইলেকট্রনে তো প্রোটন নেই, এই জন্য -1 উপরে 0। এই বিষয়টা হলো আমাদের মূল বিষয়। এটি আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখবো, এখন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখব। এটা লিখে রাখো। তাহলে কয়েকটি আমরা উদাহরণ দেখি। আচ্ছা, আমরা পোলোনিয়াম দিয়ে একটা উদাহরণ দেখব। খেয়াল করে দেখো, আগে ছিল পোলোনিয়াম 218 84। এই পোলোনিয়াম থেকে যখন বিটা রে বের হবে -1 0, তাহলে এই 85 এখানে কিন্তু -1, তাহলে এখানে কত হবে? এই 84টা ঠিক রাখার জন্য 83। ভালো করে বুঝে বলো। 85 থেকে -1 বিয়োগ করলে তো 84 থাকে, আর 83 যদি লিখি তাহলে তো 82 হবে। তার মানে এটা হলো, তুমি যে বললা 83, 83 -1 82 হয়। আর যদি 85 লিখি, 85 -1 84 হয়। এই যে 84, তাহলে কোনটা হবে? 85। তার মানে 85 উপরে 0 আছে 218, তার মানে 218। তাহলে এই যে 85, এই মৌলটার নাম কি বলো একজন? পারবে? অ্যাস্টাটাইন। এটি অ্যাস্টাটাইন। এবারে যদি আমি আরেকটা এরকম উদাহরণ লিখি, যেমন ধরো থুরিয়াম 90 234। এই থুরিয়াম থেকে যদি বিটা বের হয়, বারবার বিটা বের হচ্ছে। এর আগে কিন্তু তোমরা কে যেন প্রশ্ন করলা, কারণ আমি তো বিটাই দেখাচ্ছি, এখন বিটার ধর্ম দেখাচ্ছি। তাহলে থোরিয়াম থেকে -1 করো, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 90, 90 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? এখানে কত থাকবে? 91। গুড, এবার বুঝতে পেরেছো। 91 আর 234 আর 0 234 হবে। এই 91 মৌলটা কি? প্রোটেক্টিনিয়াম। গুড, কে বললা? স্যার আমি নাইমা। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, এরপরে আমি আরেকটা মৌল দিয়ে দেখাবো, থেলিয়াম TL 81 210। দেখা যাচ্ছে? স্যার এটা সংকেত তো PA। কোনটা? PAC। প্রোটেক্টিনিয়াম। PAC। কিন্তু স্যার আমরা তো পড়েছি যে PA। অসুবিধা নাই, PA লেখো। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে থেলিয়ামে TL তে থেলিয়াম, থেলিয়াম থেকে যদি বিটা রে বের হয় -1 0, এবার বলো কত হবে এখানে? 81 কিন্তু এই পাশে 82 আর এই পাশে 210। কত কি মৌলটার নাম বলো? লেড PB প্লাস। এগুলো কিন্তু সব প্লাস। এইভাবে বিটা রশ্মি বের হয়। তাহলে কি বুঝতে পারলা? ইয়েস স্যার।
জি এগুলা স্যার। প্র্যাকটিস করবা আর পর্যায় সারণী বের করে করে তোমরা নিজেরাই এইভাবে বের করার চেষ্টা করবা, তাহলে আশা করি অনেকটাই তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমি এবারে সামনের দিকে একটু যেতে চাচ্ছি, যেহেতু ক্লাসগুলো অন্য শাখারাও দেখবে। অর্ধপরিবাহী আমাদের যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকে আমি খুব দ্রুত চলে যাব। আমাদের মূল আলোচনাই হলো সেমিকন্ডাক্টর নিয়ে, অর্ধপরিবাহী। তোমরা জানো এই বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে পদার্থ তিন ধরনের, একটা হলো পরিবাহী, অর্ধপরিবাহী, আর একটা হলো অন্তরক। তাহলে অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে কিছু বিদ্যুৎ পরিবহন করবে আর কিছু বাধাও পাবে, যেতে পারবে না, এদেরকে আমরা সাধারণত অর্ধপরিবাহী বলবো। এই অর্ধপরিবাহীর উদাহরণগুলোর মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত সিলিকন, গ্যালিয়াম, সিলিকন, গ্যালিয়াম, জার্মেনিয়াম, জার্মেনিয়াম। ইন্ডিয়াম, আর্সেনিক, এগুলো। এদের এক নাম্বার উদাহরণ বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে, সেটা হলো এদের আপেক্ষিক রোধ হবে কত জানো? 10⁻⁻⁴। আপেক্ষিক রোধের একক কে বলতে পারবে? মনে আছে? কারো মনে নেই? আপেক্ষিক রোধের একক কি? রো ইনভার্স। না, ওহম মিটার। কেন, কিভাবে হয় আবার একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো সূত্র দিয়ে, আর সমান রো এল বাই এ, মনে আছে? জি স্যার, জি স্যার। এখান থেকে আর গুণ করো 1, রো এল সমান আর এ, রো সমান আর এ বাই এল, আর হলো রোধ, ওহম। রোধের একক ওহম, ওহম। এ হলো মিটার স্কয়ার, মিটার এল স্কয়ার। হলো মিটার, মিটার মিটার স্কয়ার কাটো, মিটার। ওহম মিটার। ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হবে 10⁻⁴ ওহম মিটার। এটাই হলো অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ। আচ্ছা, এবার যদি আমরা সিলিকন থেকেই দেখতে পাই, এই সিলিকনের থেকে তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো কিভাবে ইলেকট্রন বিন্যাস হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, জানো না এগুলো ইলেকট্রন বিন্যাস? জি স্যার জানি। কারণ সিলিকনের কত মনে আছে তো? 14, 2, 4, 6, 4, 10, 12, 14, সিলিকন হলো 14। আচ্ছা, এবার এইখানে খেয়াল করে দেখো, তার কয়টা সর্বশেষ খোলকে, প্রথম খোলকে বা প্রথম সেলে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় সেলে থাকবে 8টা ইলেকট্রন, তৃতীয় সেলে কয়টা? 2টা আর 2টা 4টা। তাহলে 4টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন এরা যদি আমি এই সিলিকনের ক্রিস্টাল থেকে দেখতে চাই, তাহলে সিলিকন, 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 আবার এইদিকেও সিলিকন, এদিকে সিলিকন, এদিকে সিলিকন, এদিকে সিলিকন। অর্থাৎ এই যে 4টা, এখানে 2টা, 1টা, 2টা, 2টা, 3টা, 4টা। এবার পাশের জনের সাথে কিন্তু তারা খুব সহজে শেয়ার বা ভাগাভাগি করার প্রবণতা থাকে। এটা হলো সিলিকন অষ্টক পূর্ণ করার তার একটা টেন্ডেন্সি। এখানে কিছু বিষয় আছে, অন্য পরমাণুর মতো সিলিকন পরমাণু তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে চায়। তার মানে কি বললাম আমি? কথাটা আরেকটু মনোযোগ দিয়ে শোনো। অন্যান্য পরমাণুর মতো সিলিকনও তার শেষ কক্ষপথে যে 8টি ইলেকট্রন বা অষ্টক পূর্ণ করার কথা থাকে, তাহলে সে স্থিতিশীল হতে পারবে। এরকম সিলিকনও কিন্তু অন্যান্য পরমাণুর মতো সে অষ্টক পূর্ণ করতে চায়, তার একটা প্রবণতা। এটি যদি করতে চায় বা করতে গিয়ে এই সিলিকন
কিন্তু অন্য 4টি সিলিকন পরমাণুর সাথে ভাগাভাগি করে বা শেয়ার করে। এতে এইভাবে এই যে পাশের সিলিকনের সাথে শেয়ার করবে, তার পাশের সিলিকনের সাথে শেয়ার করবে, এটা এখান থেকে আমরা দেখতে পাই। এই যে সিলিকন অষ্টক যে পূর্ণ করবে, এই অষ্টক পূর্ণ করলে আমাদের টেকনোলজির লাভটা কি, আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধাটা হলো, আমরা জানি যে কক্ষ তাপমাত্রার চেয়ে, অর্থাৎ কক্ষ তাপমাত্রা কত আমরা সাধারণত ধরতে পারি 25°C। এই 25°C বেশি তাপ দিলে এই বন্ধনগুলো 25°C বেশি তাপ দিলে এই বন্ধনগুলো কি হবে, ভেঙে যাবে। এই বন্ধনগুলো যদি ভেঙে যায়, এর পরিবাহকত্বের সৃষ্টি হবে, তখন কিন্তু বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়বে। এই বিদ্যুৎ পরিবহন ক্ষমতা তার সৃষ্টি হবে, এর দ্বারাও বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তাই এর সাথে কি করতে হবে, এই বন্ধন ভেঙে গেলেও বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তাই এর সাথে কিছু খাদের কিন্তু আরেকটা নাম আছে ভেজাল বা খাদ যুক্ত করতে হবে বা যুক্ত করতে হবে। তাহলে এই যে অর্ধপরিবাহী খাদ মেশানোর উপর ভিত্তি করে, আবারও বলছি, এই অর্ধপরিবাহীর খাদ মেশানোর উপর ভিত্তি করে এই অর্ধপরিবাহীকে আবার 2 ভাগে ভাগ করতে পারবো আমরা। অর্ধ পরিবাহী কিসের উপর ভিত্তি করলাম, খাদ বা ভেজাল মিশ্রণের উপর ভিত্তি করে এই অর্ধপরিবাহী সাধারণত 2 প্রকার। একটা হলো অন্তর্জাত, নামটা হলো কি, অন্তর্জাত। আরেকটা হলো বহির্জাত। দুইটা নাম লিখে রাখো। একটা হলো অন্তর্জাত বা বিশুদ্ধ, এটাকে আমরা বিশুদ্ধ বলতে পারি। আর একটা হলো অবিশুদ্ধ, অবিশুদ্ধ। অন্তর্জাত আর একটা হলো বহির্জাত। অন্তর্জাতটা হলো বিশুদ্ধ আর বহির্জাতটা হলো অবিশুদ্ধ। এই অন্তর্জাত যেহেতু বিশুদ্ধ, এর সাথে কোনো ভেজাল আমরা মিশ্রণ করব না বা ডুপিং করব না। এই ডুপিং কি জিনিস? ডুপিং হলো খাদ যুক্ত করা। সহজ কথায় আমরা যদি ডোপিংটা পড়বো, একটু পরে সংজ্ঞাটা লিখবো। ডোপিং হলো খাদ মিশ্রণ করার পদ্ধতি। সংক্ষেপে খাদ মেশানোর পদ্ধতিকে ডোপিং বলে। তাহলে এটা তো বিশুদ্ধ, সুতরাং এর মধ্যে আমরা খাদ মেশাবো না। আর বহির্জাত যেহেতু অবিশুদ্ধ, এই বহির্জাতকে আমরা ডোপিং করব। তাহলে এটাকে কি করতে হবে, ডোপিং করতে হবে। এই অন্তর্জাত এই বহির্জাতকে আবার 2 ভাগে ভাগ করা যাবে। একটা হলো এন টাইপ আর একটা হলো পি টাইপ। এটুকের মধ্যে কোনো প্রবলেম কারো? আমি যতটুকু বললাম বলো। নো স্যার। কারো কোনো কোশ্চেন থাকলেও বলতে পারো। স্যার আপনি করান। আমি আচ্ছা, তাহলে এই আমি একটু কোশ্চেন করতে চাচ্ছি, এই বহির্জাতে কি করতে হবে? ডোপিং করতে হয়। ডোপিং করতে হবে। তাহলে ডোপিংটা কি বুঝতে পারলা? খাদ যুক্ত করা। খাদ যুক্ত করাকেই ডোপিং বলা হয়। আচ্ছা, অর্ধপরিবাহী স্বাভাবিক বা নিম্ন তাপমাত্রায় আমরা জানি অন্তরকের মতো আচরণ করে। আরেকটা বৈশিষ্ট্য, কিন্তু 2টা বৈশিষ্ট্য আমি বললাম। 1 নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম, এর সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻⁻⁴ ওহম মিটার। আবারও বলছি, অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻⁴ ওহম মিটার। আর 2 নাম্বার বৈশিষ্ট্য আমি এখন যেটা বললাম, অর্ধপরিবাহী স্বাভাবিক অবস্থায় নিম্ন তাপমাত্রায়, স্বাভাবিক অবস্থায় বা নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করে। অন্তরক বোঝো তো, যার ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারে না। আবারও বলছি, অন্তরক হলো যার ভেতর দিয়ে যার মধ্য দিয়ে ইলেকট্রন যেতে পারে না।
তাকে বলা হয় অন্তরক। তাহলে এই অর্ধপরিবাহী, আমি আবারও বলছি, অর্ধপরিবাহী স্বাভাবিক অবস্থায় বা নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করে। তাহলে এই যে অন্তরকের মতো আচরণ, একটা প্রবলেম কিন্তু এটা, যে সেমিকন্ডাক্টর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা নিম্ন তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রায় সে এই অন্তরকের মতো আচরণ করবে। যেমন ধরো তুমি, আমি যদি বলি তাহলে এটা আমাদের অসুবিধাটা কি, যেমন পৃথিবীতে ঠান্ডা দেশ আছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, এই সকল দেশ, যে সকল দেশগুলো ঠান্ডা, তাহলে ওই সকল দেশে তোমার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করার সময় কিন্তু সে একটা সমস্যায় ফিল করবে। কারণ সমস্যাটা কি হবে, যে যখন ওই সকল দেশে তার স্বাভাবিকভাবে তার নিম্ন তাপমাত্রায় থাকে, ওই সকল দেশের তাপমাত্রাটা থাকে নিম্ন তাপমাত্রা, সুতরাং ইলেকট্রনিক্স যন্ত্রগুলো তখন কিন্তু সেই যেহেতু ইলেকট্রনিক্স যন্ত্রগুলো এই সেমিকন্ডাক্টর দ্বারাই তৈরি, অর্ধপরিবাহী অর্ধপরিবাহী দ্বারাই তৈরি, সুতরাং ওই সকল দেশ কিন্তু ওই নিম্ন তাপমাত্রায় পৌঁছানোর সাথে সাথেই বা তাদের কক্ষ তাপমাত্রা পৌঁছানোর সাথে সাথে তাহলে ওই যন্ত্রটা কিন্তু আর কাজ করবে না, কারণ তার অন্তরকের মতো আচরণ করে ফেলবে। অন্তরক মানে কি, তার ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারবে না। কথা কি বুঝতে পারলা? না বুঝলে আমি আবার বললি। জি স্যার। ঠান্ডা দেশে এই সেমিকন্ডাক্টর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো বা 2 নাম্বার বৈশিষ্ট্য হলো সেমিকন্ডাক্টর নিম্ন তাপমাত্রায় অন্তরকের মতো আচরণ করবে। তাহলে ঠান্ডা যে সকল দেশ, ওই সকল দেশে কিন্তু এই সেমিকন্ডাক্টর কিন্তু অন্তরকের মতো আচরণ করে ফেলবে, যার কারণে ওই যন্ত্রগুলো আর কাজ করবে না। আচ্ছা, এবার আমরা কিভাবে পি টাইপ সৃষ্টি হয়, কিভাবে এন টাইপ সৃষ্টি হয়, এগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সময়ও কিন্তু প্রায় শেষ। ডোপিং এর সংজ্ঞাটা তোমরা লিখে রাখো, আমি ডোপিং এর সংজ্ঞা লিখে দিচ্ছি। যে প্রক্রিয়ায় কোনো অর্ধপরিবাহীতে নির্দিষ্ট যোজনীর কোনো মৌলকে নিয়ন্ত্রিতভাবে বা সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে এর পরিবাহকত্ব বৃদ্ধি করা হয়। এই প্রক্রিয়াকে ডোপিং বলে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার পি টাইপ কিভাবে হয়, এন টাইপ কিভাবে হয়, এগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করতে চাচ্ছি, কারণ সময় শেষ। এরপরের ক্লাসে কিন্তু আমরা পি টাইপ, এন টাইপ এর গঠন এবং পি এন জাংশন থেকে কিভাবে ফরওয়ার্ড বায়াস হবে, রিভার্স বায়াস দেখতে হবে। পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি না সংজ্ঞাটা। হ্যাঁ, সংজ্ঞাটা লিখো। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর লেখা শেষ করো তাড়াতাড়ি। ইলেকট্রনিক্স পড়ছেন না? স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।